A warm welcome to all my esteemed guests, only at Just News Talking Straight with Sandeep. First of all, I would like to thank the CEO of Just News and Just Studio, Shuchandra Vania, for initiating this great idea. I will like to thank Shomita Chandrodoy, Pratik, Shomo, who is the editor. They are the back team who are working day and night to make this program a big hit. I am only the face of the program, nothing else. Many questions have come to me. They have asked ki kothay communicate korbe. I will request everybody to just tune into Just News. JUST space Just News. This is a OTT platform news channel. Go into that page, subscribe it, send a message there. You will get the reply. So welcome my friends. Today the three personalities are there in my show. They don't need any kind of introduction. কেন ইন্ট্রোডাকশন লাগবে না সেটার কারণটা আপনারা প্রত্যেকে জানেন যারা অডিয়েন্স দেখছে। দে অল নো, দে আর ওয়েল নোন। আর একজন তো এতটাই ওয়েল নোন আমার কিছু বলার প্রয়োজন নেই তাকে। আমি তার থেকে শুরু করছি। না, আমি তার থেকে শুরু করছি। We have for the first time we have Sandy Shah with us. A warm welcome to you, Sandy Shah. এই যারা দেখছো, সন্দীপ বললো ওর পেজটা ফলো করতে আর সাবস্ক্রাইব করতে, তারা প্লিজ আমারটাও করে দিও একটু হালকা করে। প্লিজ কেউ বাকি নেই, আমার মনে হয় না কেউ বাকি আছে। We have director, renowned director Abhijit Choudhury with us. A warm welcome to you, sir. Abhijit. Thank you, Shandip. আমার খুব ভালো লাগছে অভিজিৎ এসছে আমার রিকোয়েস্টে ইন মাই শো। অ্যান্ড উই হ্যাভ সুচন্দ্রা বানিয়া, যার কোনো ইন্ট্রোডাকশন দরকার নেই। তিনি অ্যাক্ট্রেস, তিনি অভিনেত্রী, তিনি প্রডিউসার, তিনি এখন সোশ্যাল কাজ করছেন, সোশ্যাল অ্যাক্টিভিস্ট। অ্যান্ড অবভিয়াসলি এই শোটা ওনার জন্যই হচ্ছে, ওনারই আইডিয়া। শি হ্যাজ ইনিশিয়েটেড দিস গ্রেট শো। থ্যাংক ইউ সো ভেরি মাচ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা এসেছো। তো ফার্স্ট আমি যাচ্ছি স্যান্ডি শাহর কাছে। প্রথমে স্যান্ডি, কেমন লাগছে আমার শোতে এসে তোমার? দারুণ। প্রথমত ভালো লাগছে কারণ সুচন্দ্রা দিকে আমি অনেক বছর বাদে তোমার সাথে হয়তো কনভারসেশন হচ্ছে। লাস্ট আমি তোমার সাথে হয়তো দেখা করেছিলাম আমার মনে আছে 2014-এ নট এ ডার্টি ফিল্মের প্রিমিয়ারে প্রিয়াতে। তখন আমি অ্যাজ আ ফ্যান মানে আমি তোমার সাথে মিট করতে গেছিলাম, যে আমি ভালো লাগতো দেখতে। তখনও আমি তোর ফ্যান ছিলাম। তার আগে তুই একটা বলিউডের শো করেছিলিস, রিয়েলিটি শো। হ্যাঁ তার আগে করেছিলিস। হ্যাঁ তখনও আমার ছোট্ট কিউট ভাই ছিলিস, এখনো আছিস। ফ্যান একদম নয়। থ্যাংক ইউ। আমি বলবো স্যান্ডি, এখন এই সময় মানুষের প্রচুর ডিপ্রেশনের শিকার হচ্ছে মানুষ। Everybody is depressed in their own ways. So you suggest how to get rid of this depression. তোর কি মনে হয়, তোমার কি মনে হয় কিভাবে ডিপ্রেশন কাটাবে? ডিপ্রেশন তো ফার্স্ট অফ অল যে কারণটার জন্য ডিপ্রেসড হয়ে আছে, কোনো একটা পার্টিকুলার, আমি তো মনে করি ডিপ্রেশন হওয়ার কোনো কারণই নেই। ইট ইজ একটাই লাইফ, উই শুড এনজয় এভরি সিঙ্গেল মোমেন্ট, প্রত্যেকটা মুহূর্ত। আমি যেমন খুব ফান লাভিং, আমার ওইসব আসে না ডিপ্রেশন। আমি প্রত্যেকটা মুহূর্তই এনজয় করি, গান শুনি, ভিডিওস দেখি, ভাবি কি কন্টেন্ট করব পরে। তো আমি তো এইভাবেই কাটাচ্ছি। সো লকডাউনে খারাপ সময় প্রত্যেকটা মানুষেরই থাকে, তো সবারই ওভারকাম করা উচিত সেখানে এত কিছু না ভেবে। ফার্স্ট অফ অল একটা জিনিস, চাকরি আছে কি নেই, কাজ করছি না পাচ্ছি, মোটামুটি মেইন জিনিস আমরা বেঁচে আছি, আমরা নিঃশ্বাস নিতে পারছি, এটাই মেইন অ্যাচিভমেন্ট। ভালো সময় খারাপ সময় তো থাকবেই, কিন্তু এটাই যে আমরা প্রত্যেকটা পয়েন্ট বললো কিন্তু এই মুহূর্তটা যে আমরা স্যান্ডি, তুই এটা খুব ভালো মানে মুহূর্তের কথা বা ভালো একটা পয়েন্ট মানে এখানে হাইলাইট করলি। আমি করলি বলছি কারণ স্যান্ডির সঙ্গে আমার তুমি সম্পর্ক নয়, স্যান্ডির সঙ্গে তুইয়েরই সম্পর্ক। না, আমাদের সম্পর্কটা এরকম পাবলিকলি বলতে হবে না এখানে। গোপন এরকম ভাবে বলিস না, আমার সঙ্গে এসে আমাকেই চাটিস না, এরকম করিস না, ঠিক আছে? সেটা আমাকে ইনভাইট করার আগে তোর বোঝা উচিত ছিল। বাট আমি যেটা বলছি সেটা হচ্ছে কিন্তু না, আমি ইনভাইট করার আগে বলবো এখানে কিন্তু আমরা নতুন একটা স্যান্ডি শাহকে পাচ্ছি, যে কিন্তু আমি যদি পাই কাটা করবে না, কাদা করছি না। বাট আমি এটাই বলছি, দেখ ডিপ্রেশন মানে হয়তো কারো কাজ নেই, অর্থনৈতিক প্রবলেম, সবই আমি বুঝতে পারছি, কিন্তু মেইন জিনিস যেটা তো আমরা বেঁচে আছি, আমরা এই সুন্দর পৃথিবীটাকে দেখতে পাচ্ছি। খারাপ সময়টা তো কাটিয়ে ডেফিনেটলি সবসময় থাকে না। তো এটাই সব থেকে বেশি একটা বড় অ্যাচিভমেন্ট, কারণ প্রচুর লোক
মানে কোভিড-19 আমি সারা ওয়ার্ল্ড ওয়াইড লক্ষ 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 মানুষ মারা যাচ্ছে, তো আমরা যে ঘরে আছি, বেঁচে তো আছি, অন্তত এই আমাদের প্রিয়জনের কাছে আছি, দেখতে পাচ্ছি তাদেরকে, এটাই সব থেকে বড় পাওনা। তো আমাদের এইটাকে পজিটিভ দিয়ে নিয়ে আরো এনজয়, বাড়িতে কত কাজ করা যায়, কত কিছু। ডেফিনেটলি খারাপ সময়টা কাটিয়ে আমরা ভালো সময় উঠে আসবে, আবার আমরা সব যেরকম কিন্তু খুব ভালো মানে পয়েন্ট হাইলাইট করলো। না, আমার মনে হলো এটা ডেফিনেটলি, কারণ এর জন্য তো ডিপ্রেসড হওয়ার কোনো কাজ নেই। আজ একটা সময় সবারই থাকে ভালো, সব সময় থাকে না সবার সবকিছু, খারাপ সময়ের মধ্যে দিয়ে সবারই যেতে হয়, তো সেটা ওভারকাম করে ডেফিনেটলি। বল, আমি স্যান্ডির কাছে একটা প্রশ্ন করব। স্যান্ডি, সেটা হচ্ছে যে আমরা ডিপ্রেশন থেকে, তাহলে তুই সাজেস্ট কর যে তুই কিভাবে ডিপ্রেশনটাকে কিল করিস, তাহলে লোক যদি সেটা জানতে পারে, লোকও কিন্তু তোকে ফলো করবে। প্রথমত আমি না ওরকম ডিপ্রেশন আমার ঠাকুরের ভগবানের আশীর্বাদে আসে না, যে আমার রাতে ঘুম হচ্ছে না, মানে রাগ হয়, সেই সময় আমি ভালো গান শুনি, ছবি দেখি, ওয়েব সিরিজ, চোখের কোণে তো কালি পড়ে গেছে ওয়েব সিরিজ দেখে দেখে, ভালো বই পড়ি, আমার নিজের ভিডিও দেখে আমি ভাবি কালকে কি করা যায়, কন্টেন্ট কি, আমি কন্টেন্ট নিয়ে ভাবতে থাকি যে কি করলে আরো আমার অডিয়েন্স, আমি গ্রোথটা বাড়াতে পারি। আমি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো এইটাতে, ইফ স্যান্ডি অ্যালাউজ আই উইল মেনশন আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। স্যান্ডি কিন্তু ইনডাইরেক্টলি মানুষকে এন্টারটেইন করে মানে ভালো দিকে নিয়ে যাবে, মানে ওকে হয়তো মানুষ সত্যিকারে একটা মানে সবাই আমাকে এই শোটা করার আগে আমি বহু লোককে বলেছিলাম, সুচন্দ্রা ওয়াজ রেডি, অ্যান্ড আই এম রিয়েলি অনার্ড, অ্যান্ড আই এম রিয়েলি, ইটস আ প্লেজার টু হ্যাভ অভিজিৎ হিয়ার, বিকজ অভিজিৎ এত রেসপেক্টেড একজন মানুষ, আমি ওকে চিনি ফ্রম আ লং টাইম, অ্যান্ড ওর আমি কাজ দেখেছি হইচইতে। স্যান্ডি অবশ্য প্রথমেই, আমি যেই অভিজিৎ চৌধুরী বলেছি, সেই আমাকে স্যান্ডি ওর কাজের ডিটেলসটা বলে দিল, মানে স্যান্ডি এতটাই আপডেটেড। আমি হইচই রেগুলার ফলো করি একদম, মানে স্যান্ডির কে যে লোকে, মানে আমি এটা খুব সত্যি কথা বলি, আমার সত্যি দেখি, যেহেতু এটা টকিং স্ট্রেট, আমরা সোজা কথা বলি, স্যান্ডিকে কিন্তু আমি কিন্তু স্ট্রেট নই, একদম ঠিক আছে, স্যান্ডি কোনো অসুবিধা নেই, মানুষ হিসাবে না, স্যান্ডি মানুষ হিসাবে স্ট্রেট হওয়াটা খুব প্রয়োজন, আমি বিশ্বাস করি। আচ্ছা, এটা সবার আগে আমার মনে হয় মূল মন্ত্র হওয়া উচিত, মানুষ হিসাবে স্ট্রেট হওয়া প্রয়োজন। আজকে যে সমস্ত মানুষেরা স্যান্ডি শাহকে নিয়ে ট্রল করে, বা যে সমস্ত মানুষেরা সোশ্যাল মিডিয়াতে স্যান্ডি শাহকে গালাগালি করে, বাংলা কথা গালাগালি করে, সেখানে আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে আপনারাই কিন্তু স্যান্ডি শাহকে জন্ম দিয়েছেন, ইট ইজ ইয়োর প্রোডাক্ট, আপনারাই কিন্তু গালাগালিটা করছেন, আপনারাই কিন্তু ওকে হাইলাইট করছেন। ও কিন্তু আজকে পরিস্থিতি, পরিবেশ আর সময়, টাইম, সিচুয়েশন অ্যান্ড সারাউন্ডিংস, স্যান্ডি শাহর বার্থডে, কেউ কিন্তু, আমি একটা পয়েন্ট আজকে হাইলাইট করবো আমার শোতে, যেমন আমরা আছি, কাউকে কখনো ছোট করবেন না, কাউকে নিয়ে কখনো গালাগালি করবেন না। স্যান্ডি শাহ কিন্তু এন্টারটেইন করে মানুষকে, ইট ইজ আ ফর্ম অফ এন্টারটেইনমেন্ট। আপনি এন্টারটেইন হচ্ছেন, তো সেটা তো আপনি দেখছেন। আপনার যদি অতই না পোষায়, আপনারা দেখবেন না, কিন্তু আপনি কেন গালাগালি করবেন? আই কন্ডেম দিস, আপনারা কেউ গালাগালি করবেন না স্যান্ডি শাহকে, এটা উচিত নয়, ভদ্র সমাজ এটা করবেন না। যেমন ভাবে আজকে আমি দেখেছি স্যান্ডি কিন্তু বহু জায়গায় সোশ্যাল ওয়ার্ক করে, আমি সেটা দেখেছি, স্যান্ডি শাহ সেটা ফেসবুকেও দিয়েছে, এটা করোনার সময় নয়, এটা আগেও করেছেও, আমি দেখেছি সেটা। এবারে আজকে যদি স্যান্ডি শাহ সেই সোশ্যাল ওয়ার্কটা করে, সেখানে হাজারটা লোক হাজারটা গালাগালি দেবে, অন্য লোক করলে কিন্তু সেই গালাগালিটা দেবেন। কেন গালাগালি দিচ্ছে? ও তো একটা মানুষকে হেল্প, সেটাকে আপনারা প্রমোট করুন। তো মানুষের মধ্যে কিন্তু সেটা আসাটা দরকার, আমার মনে হয় মানুষকে একটু মানবিক হতে হবে এই সময় দাঁড়িয়ে, গালাগালি বন্ধ, মানুষকে মানুষের মতো ট্রিট করতে হবে। স্যান্ডি শাহ একটা কথা বললো যে আই এম নট স্ট্রেট হওয়ার দরকার নেই, তুই যেমন আছিস সেটাই থাক, এটাতেই তোকে মানুষ গ্রহণ করবে। আমি তো ওপেন, ভেরি মাচ ওপেন অ্যাবাউট দ্যাট, এন্ড উই আর অল প্রাউড অফ ইউ, কারণ মানুষকে বুঝতে হবে যে প্রথমে আগে মানুষ হতে হবে, দ্যাট ইজ দ্য মূল মন্ত্র। আমার সাথে সেটাই হচ্ছে কথা, যে ফিল্ডে থাকুক, ভিকিরি হোক, আম্বানি হোক, আদানি হোক, প্রত্যেকে মানুষ, ইয়া হিউম্যান, প্রথমে মানুষকে আগে রেসপেক্ট করা শিখুন,
সেটা হচ্ছে সবথেকে নেচার important কিন্তু সময়। এখন এটা প্রুফ করে দিয়েছে, এই লোয়ার ক্লাস, মিডল ক্লাস, হায়ার ক্লাস সব ক্লাসে কিন্তু ঘরবন্দি। সো আমরা কিন্তু একদম। নিজেরাই ক্লাস ক্রিয়েট করি। এবং আমার এই কথা থেকে একটা কথাই মনে হলো, সন্দীপ যেটা বললি, স্যান্ডি সাহা যেটা করেছে নিজের দমে করেছে, লোকে যেটা বলছে তাদের প্রবলেম, সো ও ওর মতো করে এগিয়ে যাচ্ছে। বাকি 20টা লোক খারাপ বললে 5টা লোক তো ভালো বলছেই কি। একদমই Definitely. না 20টা লোক খারাপ না। বলছে বিকজ 20টা লোক ওই জায়গায় নেই বলে। Jealous, You have to jealous. understand. Because they are Right. jealous with the popularity that Sandy Shah is carrying at this moment. ও যদি একটা কিছু করে সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। আজকে অনেক সিলেব, এটা সত্যি কথা, অনেক সিলেব করলেও সেটা ভাইরাল হয় না, এটা সত্যি কথা। এটা মানে এটা তো সত্যি কথা, এটা আমাকে মানতে হবে। তো স্যান্ডি শাহকে আমরা অ্যাপ্রিশিয়েট করছি। আমি একটু বাহ, thank you. অভিজিৎ চৌধুরীর কাছে যাব। স্যার, হ্যাঁ বলুন। স্যার আপনার সঙ্গে আমার তো তোমার মধ্যে কথা, আমি প্রথমে স্যার বলি কারণ আমার সাথে প্রথমে তুমি এসেছো, তুমি মানে এতটাই আমার ক্লোজ ভালোবাসার মানুষ। আমরা কফি হাউসে বসে আড্ডা মেরেছি, আমরা বিভিন্ন রকম টপিক নিয়ে আলোচনা করেছি। মানে হি ইজ সো ক্লোজ টু মি। মানে অভিজিৎ এত ভালো কথা বলে, মানে কাজটাও দুর্দান্ত করে, শুধু কথা বলে না। আমি সেই মিনিংয়ে বলছি না, আমি একটা কথাই অভিজিতের সম্পর্কে বলবো যে হি ইজ আ লার্নেড ডিরেক্টর। এবার এটার কথার মধ্যে অন্য আমাকে হয়তো ডিরেক্টররা বলবে বাকিরা কি অশিক্ষিত, আমি সেটা বলছি না। ওনার রিসার্চ ওয়ার্কটা খুব দারুণ করে, আমি ওর কাজ দেখে বলছি। ও রিসার্চটা খুব দারুণ করে, ওর মধ্যে একটা পড়াশুনো আছে, অ্যান্ড বহু লোক সেটা জানে না। আজকে অভিজিৎ কতটা প্যাশনেট আমি এটা বলতে দাও। আমি যেদিন ওর সঙ্গে ফার্স্ট আলাপ করেছিলাম, উই ওয়ার হ্যাভিং টি অ্যাট গৌতম, রাইট, সিটি সেন্টার 1-এর ঠিক অপোজিটে আমরা বসে গৌতমের চা খাচ্ছিলাম। তো আমাকেও বললো যে আমি একটা খুব দামি চাকরি করতাম বিদেশে, আমি সেটা ছেড়ে ডিরেকশনে এসেছি। তো দ্যাট ইজ দ্য প্যাশন। মানুষ যদি সত্যিকারের ও তো পারতো, তো অর্থের পেছনে দৌড়ে বেড়াতে পারতো। ও বিদেশে চাকরি করছে, ধরেই আমার কিছু এসে গেল, আমি ঘন্টা ডিরেক্টর হব, ঘন্টা ফিল্ম করব, কি হবে? ও কিন্তু নিজেকে ভাবলো যে এটা আমাকে করতে হবে। এই প্যাশনটা না থাকলে কিন্তু মানুষ এগোতে পারে না লাইফে। হি হ্যাজ দ্যাট প্যাশন অ্যান্ড হি হ্যাজ প্রুভ হিজ ওয়ার্ক। যে কতটা ভালো কাজ করে সেটা আমরা সবাই জানি। স্যান্ডি প্রথমেই বলেছে যে একেন বাবু ফ্রিটা রিলিজ হয়েছে, সেটা আমরা সবাই দেখেছি, আস্তে লেডিস হয়েছে। তো এগুলো ওর মানে আমি সবকটা সিরিজই দেখেছি। হ্যাঁ, সবকটা সিরিজই দেখেছে, মানে সেটা বলে লাভ নেই, আমিও দেখেছি ওর কাজ। তো আমি অভিজিৎকে এটা বাটারিং করছি না আমার শোতে আসার জন্য, বাট এটা আমি সত্যি কথা বলছি। এটা আমাকে অনেকজন আজকে লিখেছে যে আপনি প্রচুর বাটারিং করেন। আমি বললাম আমি বাটারিং করি না, বাস্তব কথা বলি। আমি লোককে ঝাড়িও, একটা শোতে হয়েছিল প্রচুর ঝেড়েছি তাকে আমি, কারণ সে অনেক মানে উল্টো দিকে কথা বলছিল। ঝাড় মানে সেটা হচ্ছে ইনডাইরেক্ট ফর্ম অফ ঝাড়। কাউকে তো আর আমি জানি না বাবা, ছাড়বো না, সহজ নয়। ডাবল মিনিং এ কোনো স্যান্ডিকে খুব ভালোবাসে। আরে এত বাচ্চা ছেলে, মিষ্টি ছেলে, কি করে লোককে ঝাড়ে, আমি তো এটাই ভাবছি। প্রথমত আমাদের দুজনের নাম কিন্তু সেম, সন্দীপ, আমার নামও সন্দীপ। তো আমি প্রথম কথা বলি একটা কথা, সন্দীপ মিনিংটা নিয়ে যাই। অনেক লোক আমাকে জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দ্য মিনিং অফ ইউর নেম। তা আমি তাদেরকে বলবো সন্দীপ মানে হচ্ছে দুপুর 12টার সূর্য। যারা জানে না তাদেরকে জানিয়ে রাখা উচিত। এটা আমি জানতাম না, আমি জানতাম সন্দীপ মানে লাইটেড ল্যাম্প। না, লাইটেড ল্যাম্প নয়, আমি ডিকশনারিতে দেখেছিলাম। সন্দীপ মানে দুপুর 12টার সূর্য। সেই জন্য আমাদের মানিকদা মানে সত্যজিৎ রায় নিজের ছেলের নাম সন্দীপ রায় রেখেছিল। আমার সন্দীপ রায়ের কাছে কথা হয়েছে এটা নিয়ে। দুপুর 12টার যে জ্বলন্ত সূর্য থাকে সেটা থাকে। আমি তাই জন্য আমি এত হট। একদম একদম। আর আমি আর বাকিটা কিছু বললাম না, আমার হট সেটা না, ওটা পার্সোনালি হবে, ওটা এখানে ওপেন কনভারসেশনে না। আমাকে যা পারছিস দিয়ে যাচ্ছিস। আমি নরমালি, আমি খুব ভদ্র, আমি নরমালি এত ভদ্র থাকি না, তাও একটা সিরিয়াস জানি কথা হবে। রিয়েলি অনার্ড আর ইটস মাই প্লেজার। তোকে রিয়েলি অর্ডার যে আমাকে এই কনভারসেশনটা পার্ট করেছিস, ডিরেক্টর প্রোডিউসার সবাই আছে, সবাই আমাকে কাজ দেবে, আমি একটু কথা বলে নিচ্ছি, দেখো আমাকে ভালো করে। পরবর্তী বলে আমাকে কিন্তু কাজ করতে হবে। তবে আমি একটা কথা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এখন জানো তো মানে আমরা যে অ্যাক্টিং শব্দটা বলি নরমালি, আমরা যে কথায় কথায় এই ব্যাপারটাই ব্যবহার করি না, এই তুই অ্যাক্টিং করিস না, এটা অ্যাকচুয়ালি খুব ভুল ভাবে আমরা শব্দটা ইউজ করি। যারা অ্যাক্টর
তারা অ্যাকচুয়ালি নিজেকে সত্যিকারের ট্রুথফুলি এক্সপ্রেস করে। আমরা যদি কেউ ভান করে ধরে ফেলি, বললি যে চিট করছে, মানে কান্নাটা ঠিক লাগছে না বা এর এটা ঠিক লাগছে না, মানে বলা হয় যে কোনো অভিনেতার একটা সব থেকে অনেক যে ছোট ছোট ভালনারেবিলিটিস থাকে, সেগুলোকে স্ক্রিনের সামনে নিয়ে আসা অত্যন্ত কঠিন কাজ, মানে নিজের উইক জায়গাগুলোকে। আমার মনে হয়, আমি স্যান্ডিকে বলছিলাম, আমার কিন্তু মনে হয় ও খুব বড় একটা পারফর্মারও। একদমই, কারণ ও যেগুলোকে সামনে এনেছে, আমি ইন্টারাপ্ট করব, আমি চাই যে ও কোনোদিন সিনেমা বা কোনো ফর্মে অভিনয় করুক। কারণ না, আমি একটা ছবি করেছি, বিবাহ অভিযান বলে, জানি না দেখেছো কিনা বিশ্বাস করতে, বাট আমি আরেকটা ছবিও করছি বাংলা, বাট মানে আমি তোমাকে স্যান্ডি শাহ হিসেবে দেখতে চাই না, সেটা আমি হিসেবে দেখতে চাই, আলাদা চরিত্র। কারণ আমি যে আমাকে যে টাইপকাস্ট করা হচ্ছে, যে ধরনের চরিত্র আমি হিন্দি ছবিও করছি, সেটা আমি যেরকম ন্যাচারালি সেই ধরনের ক্যারেক্টার, আমি তো একটা সিরিয়াস ক্যারেক্টার, আমি জানি না পারবো কিনা, বাট আমি একবার চেষ্টা, বাট এই রিস্কটা বাংলায় তো কেউ নিতে চাইছে না, তাই জন্য আমি এখন অবধি দেব। আমি ভালো লাগে না, অভিজিৎ কিন্তু রিস্ক টেকার, আমি এটা বলবো। ও কিন্তু আমি এটা পরের কাজে আমি তোমার ক্ষেত্রে বলছি, মানে ধরো আগে ফর এক্সাম্পল দেখো, একটা সময় মানে ধরো তোমাকে দেখে কেউ একটা কিউট রোমান্টিক ছেলেটা রোল দেবে, ঠিক আছে, কিন্তু আমার বেশি ইন্টারেস্টিং লাগবে যদি তোমাকে কেউ অন্য নেগেটিভ কোনো ডার্ক ক্যারেক্টার দেয়। মানে নেগেটিভ, মানে আমি একটা ইনক্লুড করব একটা পয়েন্ট, এটা বলাতে অভিজিতের কথাটাতে আমি একটা পয়েন্ট ইনক্লুড করবো। এখন জি5-এও আছে, একটু অভিজিৎ দেখো, সুচন্দ্রা দেখো, স্যান্ডি শাহ অবশ্যই দেখবে। দেবী গড়ে গড়বড় বলে একটা সিনেমা আমার রিলিজ হয়েছিল জি বাংলা সিনেমাতে, অ্যান্ড ওই ক্যারেক্টারটা একদম যেটা অভিজিৎ বললো, যে কেউ প্রেডিক্ট করতে পারছে না আমি কতটা নেগেটিভ, অ্যান্ড আই এম দ্য মেইন কালপ্রিট। ইট ইজ লাইক বব বিশ্বাস ইন আ ভেরি গুড ম্যানার। বব বিশ্বাস মানে সে মারছে না, কিন্তু সে সবকিছু করে দিচ্ছে। বব বিশ্বাস তো গুলিটা মেরেছিল, কিন্তু আমি গুলিটাও মারছি না, খুব ডেঞ্জারাস। মানে আমি নিজে ভাবলাম যে আমার যদি লাইফে এরকম একজন লোক পাশে থাকে, তাহলে কত বড় ডেঞ্জারাস সিনারিওতে আমি পড়ে যাব, আমি নিজে ভাবছিলাম ওই সময় করার সময় যখন দেখছিলাম। তো ওরকম অফার করাটা খুব ভালো, মানে ওরকম চরিত্রই আজকাল হচ্ছে। অভিজিৎ যেটা বলেছে খুব ভালো কথা বলেছে। তো অভিজিৎ, আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো তোমার কাছে, প্রথম প্রশ্ন আমার শোতে, যে ওটিটি কি তাহলে ফিউচার ইউ ফিল, মানে ওটিটি প্ল্যাটফর্মই ফিউচার হয়ে যাবে, হলে লোকেরা ছবি দেখতে যাবে না এর পরবর্তীকালে? না, মানে দুটো কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। দেখো, মানে ফিল্ম হয়েছিল আগের সেঞ্চুরিতে, মানে 20th সেঞ্চুরি শুরু থেকে ফিল্মটা শুরু হয়, এবং প্রথমটা দেখানো হয় ম্যাজিক হিসেবে। লোকে ম্যাজিশিয়ানরা ব্যবহার করতো ফিল্মের প্রচুর জিনিসপত্র দেখে, সাধারণ লোককে পাবলিক শো হতো। তারপর ছোট ফিল্ম থেকে সাইলেন্ট ফিল্ম 30 বছর চলে, 1930 অব্দি, এবং সেটা সেই সময়ে অনেক বড় বড় শিল্পীদের আমরা দেখেছি, চার্লি চ্যাপলিন, বা তারপর আমরা জার্মানিতে এক্সপ্রেশনিস্ট ফিল্ম দেখেছি, ফ্রান্সে ডিফারেন্ট জনরার ফিল্ম দেখেছি, সাইলেন্ট জনরা। 30 সালে যখন টকিজ এলো, তখন বহু লোক বললো ফিল্মের অ্যাকচুয়ালি মৃত্যু ঘটলো, কারণ ফিল্মে কথা বললে সেটা পিকচারের বিউটিটা নষ্ট হয়ে যায়। বহু লোক অস্বীকার করলো, প্রচুর আর্টিস্ট গেল না, মানে টকিজে গেল না, কিন্তু টকিজ তার উপরে এলো। তারপর একটা সময় যখন এই বিশ্বযুদ্ধের সময় দুবার বিশ্বযুদ্ধের সময় ফিল্মের একটা সময়ে ইউরোপে ফিল্ম প্রদর্শনী প্রায় বন্ধ হয়ে গেছিল, ওটা লোকে বলেছিল ডেথ অফ ফিল্ম। আবার 50s-এ যখন বিশ্বযুদ্ধের পরে বিভিন্ন জায়গায় ফিল্মের আবার ডিফারেন্ট ধরন তৈরি হলো, যেমন মিউজিক্যাল ইয়েতে, বা তার আগে থেকেই শুরু হয়েছিল ওয়েস্টার্ন ফিল্ম, তার একটা ওয়ার্ল্ড ওয়াইড পপুলারিটি তৈরি হলো। সেই সময় আবার কালার ফিল্ম এলো, প্রচুর লোক অস্বীকার করলো সেটা নিয়ে, এবং তারপর টেলিভিশন এলো। যখন টেলিভিশন এলো এবং টেলিভিশনের লোকে টেলিফিল্ম বা ওরকম টেলিভিশনের লোকে ফিকশন দেখা আরম্ভ করলো, লোকে ভাবলো লোকে কেন আর ফিল্ম দেখতে যাবে হলে, টেলিভিশনে তো সব দেখতে পাচ্ছে এন্টারটেনমেন্ট। তখনও ভেবেছিল যে ফিল্ম মারা যাবে, কিন্তু ফিল্ম কিন্তু প্রতিবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠে। ঠিক আছে, তুমি একটা কথা বলো, এই করোনার পরে কি বাজেটে ফিল্ম বাজেটগুলো কি কমে যাবে, আর্টিস্টদের রেমুনারেশন কি কমে যাবে? হোয়াট ডু ইউ ফিল? মানে এটা কিন্তু আই এম নট টকিং অ্যাবাউট দ্য বেঙ্গলি সিনেমা, আই এম টকিং অ্যাবাউট ওয়ার্ল্ড সিনেমা।
না মানে একটা জিনিস, এটা তুমি কয়েকদিন আগেই গার্জিয়ানে একটা নিয়ে একটা বড় আর্টিকেল বেরোয় যে মানে ডেফিনেটলি নেক্সট 2 বছর গোটা ওয়ার্ল্ডে একটা লিকুইডিটির প্রবলেম হবে, এবং যেহেতু ফিল্ম একটা এমন একটা বিজনেস যেখানে লিকুইডিটিটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, সেই জন্য ফিল্ম নিঃসন্দেহে এই নেক্সট 2 বছর একটু কঠিন জায়গায় থাকবে, হ্যাঁ, কিন্তু বন্ধ হবে না, চলে যাবে, ইম্পসিবল, কারণ ফিল্ম একটা ফর্মিডেবল আর্ট, এবং মানে এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। অভিজিৎ, ইউ হ্যাভ কনক্লুডেড, তুমি ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেছো, তোমার 3টে ভালো কাজ আমরা দেখেছি, বাট তুমি কিন্তু চাইছো সিনেমা যাতে চলে, সিনেমা যাতে হয়, এটাও কিন্তু একটা মানে বড় পয়েন্ট তুমি হাইলাইট করেছো। আমি আমার দর্শক বন্ধুদের, the people who are watching this show, I will request everybody, if film will take its course, film will happen, everybody will watch the film, so don't spread the negativity that everybody will not watch the film, everybody will not go to the hall. কারণ তুমি এটা নিয়ে ভেবে দেখো সন্দীপ, যখন আমরা for the time being it's happening, everybody has precautions will be taken in cinema hall. For the time being we have to take precautions everywhere. It is not only cinema hall. When we have to go out, we need to take the precautions. So why are you mentioning only for the cinema hall? Because we have to take the precaution there, we will not go. Don't do the negative publicity. In my show, I only spread positivity. So I am saying this. Obviously, please continue. হ্যাঁ, মানে এই বেসিক্যালি মজাটা, ধরো ওটিটি যখন আমরা কোনো একটা কাজ দেখছি, খুব ওটিটিতেও এখন অসাধারণ কাজ হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি যখন দেখছো এটা কিন্তু 2জন বা 3জন আমরা একসাথে দেখছি বা একা দেখছি, হ্যাঁ। ফিল্ম দেখাটা একটা থিয়েটার দেখার একটা ট্র্যাডিশন থেকে এসছে, যেটা 2,500-3 হাজার বছর ধরে মানুষের ট্র্যাডিশন, যে সবাই মিলে একটা শো দেখছে, ঠিক আছে, বড় একটা কথা বলেছে, কমিউনিটি ফিলিং দেয়, শুধু বড় স্ক্রিনের মজা না তা নয়, একদম তার সাথে একটা কমিউনিটি ফিলিং এরও ব্যাপার আছে। ওই ফিলটা আমরা কিন্তু পাবো না, ওটিটি হোক বা মানে ঘরে হোক, ওটা ফিলটা আসা যাবে না। মানে তুমি তো নিশ্চয়ই ছোট কোনো না কোনো সময় কলেজে যখন পড়েছো, ওই সিটিটা মেরেছো, রাইট? সিনেমায় গিয়ে সিটিটা মেরেছো, গিয়ে বন্ধু, আমি তো জাম্প মেরেছিলাম, তোমার সিটি থেকে কি দেখে জাম্পটা মেরেছিলি? আচ্ছা প্রশ্ন, জাম্পটা কি দেখে মেরেছিলি? কোন ছবিটা শুরু হয়ে গেল? ছবিটা দেখে জিজ্ঞেস, আমি জাস্ট তোর টেস্টটা জানতে চাইছি যে কোন ছবিটা দেখে তুই জাম্প করিস। আমি ওই সময় একটা সিনেমা হয়েছিল ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি, আমি দেখতে গেছিলাম, এটা বহু যুগ আগে রে, ফির ভি দিল 2000 এর ছবি ওটা, তখন তুই সেটা হলে গেছিস? আমি হলে গেছিলাম, আমার তখন ছোট বয়স ছিল, ইয়েস, আমি জাম্প মেরেছিলাম, এন্ড মানে সত্যি কথা বলতে সবাই অবাক হয়ে গেছিল সেটা দেখে। ওটা ইয়েতে রিলিজ হয়েছিল, প্রিয়াতে, ওই সময় আমি দেখেছিলাম। আমার মনেও আছে যে ওই সিনটাতে যখন শাহরুখ খান লাস্টে বলে দৌড়াচ্ছে ওই একে বাঁচাবার জন্য, ওই যাকে লাস্ট সিনে, তখন আমিও ওখান থেকে বলে তো। আচ্ছা, আমি একটা ফিল্ম নিয়ে যেহেতু প্রশ্ন হচ্ছে, আমি সবাইকে একটা করে প্রশ্ন করবো, সবার দেখা প্রথম সিনেমা হলে কি, সিনেমা হলে দেখা প্রথম ছবি কি? সিনেমা হলে আমার মানে অনেক ছোটবেলা, আমার ঠিক জুরাসিক পার্ক। ও রাইট, আমারও সেম। মানে প্রথম মানে হলে গিয়ে দেখা আমার মনে হয় বেবি ডে হাউস বা জুরাসিক পার্ক। আমারও জুরাসিক পার্ক। আমি মনে আছে আমি মায়ের সাথে গেছিলাম, আমি বাবা মায়ের সাথে, এবং তখন মানে আমি তখন বর্ধমানে বড় হয়েছি আর কি, তো বর্ধমানে নটরাজ বলে একটা হল আছে, তা আমি আর মা দাঁড়িয়েছি, আমরা লাইনে যখন এই কাউন্টারের সামনে এলাম, কাউন্টারটা বন্ধ হয়ে গেল, হ্যাঁ, এবার আমি তো জুরাসিক পার্ক দেখবোই, আমি তো চোখ দিয়ে জল পড়ছে, যে তখন একটা অদ্ভুত শ্রেণীর মানুষ ছিল, তাদের বলা হতো ব্ল্যাকার। দাঁড়াও এক সেকেন্ড, না বলছি, তখন একটা অদ্ভুত শ্রেণী ছিল যেটা এখন তারা নেই, তাদের বলে ব্ল্যাকার। তোমরা জানো ব্ল্যাকার? তা ব্ল্যাকারের থেকে ওই টাকা বেশি দিয়ে টিকিট কিনে প্রথম জুরাসিক পার্ক দেখলাম। ওটা বাট আমি অনেক লেট, আমার প্রথম বাংলা ছবি পরিবার বলে প্রসেনজিতের একটা ছবি ছিল, জানি না তোমরা দেখেছো কিনা। বাংলা ছবি বলতে আমি হিন্দি ছবি বললাম, বাংলা ছবি তুই দেখেছিস পরিবার? ছবি প্রথম ছবি আমার পরিবার দিয়ে আমি শুরু করেছি, তারপরে আমার সেকেন্ড হলে দেখা ছবি হচ্ছে চ্যালেঞ্জ। আমি তারপরে কোনোদিন আমি বাড়ি খুব একটা সিনেমা হলে ছবি দেখতাম না, আমি সিডি পাওয়া যেত, ওগুলো দেখতাম। চ্যালেঞ্জ দেবে। কোথায় বড় হয়েছে?
তুমি কোথায় থাকো? তুমি যেমন বর্ধমানের 20 মাইল মানে হচ্ছে অঙ্কুশদার বাড়ির কাছে কাছে থাকো। আমি থাকতাম, আমি কোথায় বড় হয়েছি? আমি বড় হয়েছি বলতে কথা নিতেই হবে। আমি একটু বলি, স্যান্ডি শাহ যখন আছে তখন স্যান্ডি শাহকে অনেক আমরা নরমাল ভাবে পেয়েছি, ওই 20 মাল এগুলো সব আসবে, এগুলো কলেজে 20 মাল এটা একটা বর্ধমানের 20 মাল ট্যাগলাইন হয়ে গেছে এখন। তো সেইটা হচ্ছে আমি থাকি হচ্ছে, তুমি চেনো, আমি কলকাতার কাছেই, মানে নিয়ার টু কলকাতা, মধ্যমগ্রামের আগে একটা স্টেশন আছে নিউ ব্যারাকপুর বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিরাটির কাছে, তো এয়ারপোর্টের কাছেই বলতে গেলে, মানে এক্সটেন্ডেড কলকাতা, কলকাতার মধ্যে পিনকোড, বাট ঠিক আছে আমি এখানেই থাকি, বড় হয় এখনো এখানেই থাকি। আচ্ছা আচ্ছা, আমি একটা কোয়েশ্চেন স্যান্ডিকে করব। স্যান্ডিকে দেখেছি আমি যে ও সবার সঙ্গে খুব হাম্বল ভাবে কমিউনিকেট করে, ফেসবুক হোক, মেসেঞ্জার হোক, যে ওকে মেসেজ করে সবকিছু করে। তো স্যান্ডি, ইট ইজ মাই কোয়েশ্চেন টু ইউ, এই হাম্বলনেসটা আসে কিভাবে? বহু লোক তো সেটা করে না, ওরম আশা তো যায় না, ওরম ভাবে কোনো আশা করে না। আমরা যেরকম ক্যারেক্টারিস্টিক্স, আমার সাথে যদি কেউ ভালো বিহেভিয়ার করে তো আমি ডেফিনেটলি তার সাথে ভালোই করবো। কেউ খারাপ করলে তার সাথে খারাপ করি, তার সাথে আরো বেশি করে খারাপ করার। এটাও কিন্তু একটা বড় শিক্ষা, মানে এটাও একটা বড় ব্যাপার যে স্যান্ডি শাহকে যারা ট্রল করেন তারা এটা অবশ্যই শুনবেন কিন্তু। হ্যাঁ, ও কিন্তু সবার সঙ্গে কমিউনিকেট করেন, আপনি হয়তো কিছুই নন, আর যারা ট্রোল করে রাস্তায় এসে তারাই ফটো তুলতে চায়, সেলফি তুলতে চায়, ফটো তোলে, গিয়ে আবার যখন আপলোড করে আমাকে ট্যাগ করে খিস্তি দিয়ে আবার আপলোড করে, সেটা আমি দেখেছি, ট্যাগ করে আবার আমাকে ট্যাগ করে। তো যখন আসে বলে আমি তোমার বিগ ফ্যান দাদা, এরকম করে একটা ছবি তোলার পর আবার খিস্তি দিয়ে আজকে মালটাকে দেখলাম, এরকম ভাবে আপলোড করে। তো আমার কিছু যায় আসে না, দে আর ডুইং, তারা আমার পাবলিসিটি করছে, নেগেটিভ পাবলিসিটি ইজ দ্য বেস্ট পাবলিসিটি। আর তুই সুচন্দ্রা দিকে কিছু জিজ্ঞেস করছিস না? আমি তো চশমা লাগিয়ে তো দেখছি, এরকম করে ফোন ঘেটেই যাচ্ছে। না না, সুচন্দ্রাকে আমি রিফ্লেকশনে দেখা যাচ্ছে। সুচন্দ্রা তো আমার স্পেশাল মানুষ, কাছের মানুষ। সুচন্দ্রাকে আমি জিজ্ঞাসা করবো, সুচন্দ্রাকে একটা প্রথম কোয়েশ্চেন আমি যেটা সুচন্দ্রার কাছে যাব, বিকজ ও বিজনেস করছে, ও একটা হিউজ এম্পায়ার চালাচ্ছে, জাস্ট স্টুডিও, তার মধ্যে জাস্ট নিউজ আছে, জাস্ট স্পিরিটস আছে, জাস্ট টিউনস আছে, জাস্ট শর্ট ফিল্মস আছে, বিভিন্ন রকম ভার্টিক্যালে ও ভালোভাবে কাজ করছে, অ্যান্ড ওর টিম খুব ভালো কাজ করছে। তার মধ্যেই জাস্ট নিউজ একটা পার্ট যেখানে আমি এখানে পোস্ট করছি। তো সুচন্দ্রাকে বলবো যে ওয়ার্ক ফ্রম হোম তো ধরে রাখ, তো আমাদের ইন্ডাস্ট্রির জন্য, একমাত্র তোর ইন্ডাস্ট্রির জন্য, মানে তোর বলতে বলবো না, যে ওটিটি প্ল্যাটফর্ম এখন যেভাবে তুই চালাচ্ছিস তার জন্য যাচ্ছি, মানে শুটিং না করেও তুই কিন্তু কি সুন্দর ওয়ার্ক ফ্রম হোমে নিজেকে ব্যস্ত রেখেছিস। এই ব্যস্ততাটা কিভাবে রাখছিস? বহু লোক তো এইভাবে কাজ করতে পারছে না, তো তাদেরকে যদি আমাদের প্রথমে যেটা ছিল, যেটা হচ্ছে অফিস হ্যাবিচুয়েট ভাবে কাজ করা বা অফিসে গিয়ে কাজ করার একটা আলাদা রকমের আমরা হ্যাবিচুয়েটেড ছিলাম, বা অভিজিৎ দা বুঝবে বা স্যান্ডি বুঝবে, আমাদের শুটিংটা যেটা হয় বেসিক্যালি তো স্টুডিও ফিল্ম প্রোডাকশন হাউস, তো একটা টিম নিয়ে কাজ করা। বাট যখন প্রথম লকডাউন হয়, ইটস রিয়েলি ডিফিকাল্ট। প্রথমে মনে হয়েছিল কিভাবে হবে, কিভাবে অ্যাডজাস্ট হবে, বিভিন্ন রকম লোকের বিভিন্ন রকম কাজ, এই গ্রাফিক্স করে, ভিএফএক্স করে, এটা করে, এগুলো কি করে বাড়ি থেকে পসিবল হবে। তো বাট এই অনেকগুলো দিন কেটে গেল, তো এখন যেটা মনে হচ্ছে বাড়ি থেকে পসিবল হওয়াটা খুব একটা ইম্পসিবল জিনিস নয়, বিকজ আমরা মেশিনগুলো বাড়িতে প্রোভাইড করে দিয়েছিলাম, সবাই যে যার মতো করে কাজ করতে পারছে। ইনিশিয়ালি একটু ডিস্টার্ব হয়েছিল, তারপর একটা গ্রুপ করে নিয়েছিলাম যাতে কাজটা করতে ইজি হয়। পরের দিকে কিন্তু দেখেছি এটা সুবিধেই হচ্ছে, তার কারণ অফিসে যাওয়ার জন্য কিন্তু একটা সময় সব সময় নষ্ট হয়। ধর 10টার সময় অফিসে ঢোকার জন্য রেগুলার কিন্তু 8টা থেকে সবাইকে রেডি হতে হয়, সেই তাড়াটা নেই। 10টার জায়গায় 10:30টায় বসতে পারছে এবং রাত্রি 9টায় বেরোন। These are the merits of work from home. হ্যাঁ, মানে রোজ অফিস থেকে 8টায় বেরোনোর একটা তাড়া থাকে, রাত্রির হয়তো 10টা 11টা অবধি কাজ করছে। সো একটা কোথাও ফেসিলিটি আছে, বাট অসুবিধাও আছে। অনেক সময় না অনেক ক্রিয়েটিভ, অনেক কিছু একটু ডিফিকাল্টি হয়ে যায়, সামনে বোঝালে অনেক ফাস্ট হয়, সেটা একটু স্লো হয়। আদারওয়াইজ এটা একটা সিস্টেমে চলে এসছে। আমি আরেকটা পয়েন্ট সুচন্দার কাছে যাব, সেটা হচ্ছে লকডাউন যদি উঠে গেল সাপোজ, ঠিক আছে, তো লকডাউন ওঠা মানেই তো করোনা ভাইরাস চলে যাওয়া নয়, সেটা সবাই জানে। তো তোর অ্যাডভাইস মানুষদের জন্য কি হবে, যে তারা একটু যেন কনসিয়াস থাকে, তারা যেন একটু দেরিতে বেরোয় সবকিছু দেখে শুনে? না দেখ,
আমার বক্তব্য হচ্ছে লকডাউন উঠে যেতেই পারে, কিন্তু মানুষের সচেতনতাটা নিজের কাছে। যতক্ষণ মানুষ জানে এটা এমন একটা ভাইরাস এবং এটা অনেক বেশি একটা ছোঁয়াচে ভাইরাস, তো কোথাও একটা আমার মনে হয় যে লকডাউন উঠে গেলে বা লকডাউন বন্ধ হয়ে গেল, হট করে বেরোনো, লকডাউন বন্ধ হলেই কিন্তু মানুষের প্রবলেম বা ক্রাইসিস শুরু হবে। কারণ তখন মানুষ জানতে পারবে না যে মানুষ সামনের মানুষটাকে যার সঙ্গে মিট করছে সে কোথা থেকে এসছে এবং তার কিন্তু আসার আগে বা আসার পরে কি সিচুয়েশন তাকে ফেস করতে হয়েছে। তো লকডাউন গেলে কিন্তু আমাদের মেইন ক্রাইসিস এবং প্রবলেম শুরু হবে। আমার বন্ধুদের বা এখানে যারা আছে সবাইকেই আমি একটাই কথা, আমি ইনফ্যাক্ট আমার বাপিকেও কালকে বলছিলাম, একটাই কথা বলবো, লকডাউন কেটে গেলেও নিজেরা প্লিজ 15 দিন 1 মাস লকডাউন মেনটেন করো, পরিস্থিতি বোঝো এবং প্রাণের থেকে, যেটা স্যান্ডি বললো খুব ভালো কথা বললো, আমার শুরুতেই খুব ভালো লাগলো যে আমরা যে বেঁচে আছি, ভালোভাবে বেঁচে আছি, খেতে পড়তে পারছি, এটাই তো আমরা ব্লেসড। এরপরে কাজ তো লস সবার হচ্ছে, মানে একদম টপ লেভেল টু গ্রাউন্ড লেভেল সব জায়গায় কাজের হ্যারাসমেন্ট হচ্ছে, কিন্তু লকডাউন উঠে গেল কোথাও একটা কিন্তু আমাদের সবাইকে এটলিস্ট সিচুয়েশনস বোঝা উচিত, তারপরে নিজেদেরকে ডিসাইড করা উচিত যে এখন পরিস্থিতি নরমাল, বেরোবো না বেরোবো না। খুব ভালো একটা পয়েন্ট সুচন্দ্রা বলেছে, উই হ্যাভ টু প্রেডিক্ট, উই হ্যাভ টু সি, উই হ্যাভ টু অবজার্ভ, উই হ্যাভ টু টেক দ্য প্রপার প্রিকশনস, দেন আমাদেরকে বেরোনো উচিত। আগে সিনারিও বুঝে সবকিছু জেনে তারপর বেরোতে হবে। আমি সুচন্দ্রার কাছে আরেকটা ছোট প্রশ্ন করব, তারপর আমি অভিজিতের কাছে আসছি। এখন আমি শুনতে পাই যে বহু মানুষ সুচন্দ্রাকে ফোন করে, বা আমি এটা খবর পেয়েছি ফর স্পন্সরশিপ, এটা আমরা শুনি যে ফর স্পন্সর তারা ফোন করে যে আমার শোটাকে স্পন্সর করে দাও বা বিভিন্ন রকম কাজ স্পন্সর করে দাও। কিন্তু সুচন্দ্রা কিন্তু, আমি একটা কথা বলবো, সুচন্দ্রা কিন্তু সবাইকে স্পন্সর করে। ও কিন্তু আমি নিজে দেখেছি গরিব মানুষ থেকে শুরু করে করতাম, এখন বড় লোকদের স্পন্সর করা ছেড়ে দিয়েছি। এখন মনে হয় গরিব মানুষদের আমাকে সেটাই বলতে, এই আমাকে একটু দেখো তো, আমি খুব গরিব আছি, আমার শোগুলোকে স্পন্সর করো। I will include one point কি সুচন্দ্রা যেভাবে নেমে ওর একটা ছোট্ট এখন ইনিশিয়েটিভও নিয়েছে, প্রয়াস, আমি ঠিক বলছি নামটা, প্রয়াস, ওর একটা এনজিও, সেখান থেকে ও পুরুলিয়াতে যারা মানুষ আছে, যারা খেতে পাচ্ছে না মানুষ, তাদেরকে কিন্তু হেল্প করছে। এন্ড এটা সবথেকে বড় ব্যাপার, কিন্তু কথাটা উচ্চারণ করিস না, মানে এরা তো রেগুলার ওয়ার্কার বা হ্যান্ডিক্যাপ বা আদিবাসী, এখন পাচ্ছে না, খেতে পাচ্ছে না, মানে এখন ডিউ টু ক্রাইসিস তারা পাচ্ছে না, রাইট, তাদেরকে ও হেল্প করছে। এটা কিন্তু বড় ইনোভেটিভ, মানে ও হেল্প করছে। আমি সুচন্দ্রাকে বলছি যে আমরা মানুষের পাশেই দাঁড়াতে পারি, তাই না? এক্স্যাক্টলি আমার মনে হয় সুচন্দ্রা যেটা করছে, বাই স্পন্সরিং দোজ নিডি পিপল, it's better to sponsor those needy people rather than big people. আমার মনে হয় এটা এখন আমি শিখে গেছি যে আমি একটা কোনো বিগ বাজেট শোকে স্পন্সর করলাম, হ্যাঁ অবশ্যই করব, কেন করব না, সেটা সময়ের ব্যাপার, সময় পরিস্থিতি সবকিছু ব্যাপার, এই সময়টা নয়, সেখানে প্রচুর স্বার্থ থাকে। কিন্তু এই মানুষদেরকে না, তুই যদি এইটুকুও পারিস, এইটুকুও দিস, এরা এতটা খুশি হয়। আর যারা বিগ বাজেটের কাজ করে তাদের এতটাও দিস, তাদের মন ভরবে না। এটা পেপসি পার্টির মতো, আমাদের যারা ভালো কোয়েশ্চেন করার সুযোগ করে দিল সুচন্দ্রা, ওটা পেপসি পার্টি কোয়েশ্চেন দিল, বললো যে যাদেরকে দিই, সেটা সত্যি মানুষকে কিন্তু করোনা একটা লেসন দিচ্ছে। আমি ইনডাইরেক্ট ওয়েতেই বলে দেবো, যাদের বোঝার তারা বুঝে যাবে, প্লিজ ডোন্ট শো ইউর স্ট্যাটাস। পার্টিতে গিয়ে কি জামা পরছি, কি গাড়ি নিচ্ছি, কি জুয়েলারি পরলাম, আপনার টাকা আছে আপনি পড়তে পারেন, কিন্তু তার জন্য আপনি কাউকে ছোট করতে পারবেন না। প্লিজ ডোন্ট ডু ইট। করোনা কিন্তু আপনাদেরকে শিক্ষা দিচ্ছে যে আপনারা সবাই এক হয়ে গেছেন, প্লিজ এগুলো করবেন না। খুব ভালো একটা প্রশ্ন আমাকে সুযোগ করে দিয়েছে সুচন্দ্রা। আমি অভিজিতের কাছে যাবো। অভিজিৎ একটা ওই সময় উত্তর দেওয়ার চেষ্টা করছিল একটা কোয়েশ্চেন নিয়ে, প্লিজ আনসার অভিজিৎ। না, একটা ব্যাপার, যারা আমরা পাবলিক ডোমেনে আছি তাদের এই কথাটা বারবার বলা উচিত যে এই প্র্যাকটিসটা বহু বছর ধরে আমি বাইরে দেখেছি। যখন আমি কোপেনহেগেনে চাকরি করতাম তখনও দেখেছি, বা অকল্যান্ডেও দেখেছি, কারোর যদি শরীর খারাপ থাকে, জ্বর হয়েছে, সামান্য জ্বর, সর্দি কাশি, তখন একদম অফিসে না আসা, এবং সেটা এমপ্লয়ারকেও বলে দেওয়া, এবং এটা শুধু এই নেক্সট 2 মাস বা 3 মাসের জন্য নয়, এটা একটা মানে এটা সব সময় স্ট্যান্ডার্ড প্রসেস।
এবং এটাকেই বলে ট্রাস্ট ফ্যাক্টর, মানে একটা ট্রাস্ট রিলেশনশিপ, যে যদি আমার জ্বর বা কাশি বা হাঁচি এরকম কিছু হয় তাহলে আমি অফিস যাব না বা কাজে যাব না। এখনো আমি দেখছি মানে করোনার সময়েও যেসব দোকান খোলা রয়েছে, কিছু দোকানে বিক্রি করছেন তারা কাশতে কাশতে, যেটা প্রচন্ড খারাপ। মানে এটা বারবার সরকারের প্রচার করা উচিত। অভিজিৎ, I will it a bracket, I will quote this point. এটা কিন্তু খুব প্রথমবার আমার শোতে হাইলাইটেড হয়েছে যে বহু মানুষ যারা দোকানে সেল করছে কাস্তে কাস্তে সেল করছে, তার মানে কিন্তু এটা হতে পারে তারা কোভিডে আক্রান্ত নয়, আমি বলছি না যে সবাই কোভিডে আক্রান্ত, কিন্তু তাও আমরা যখন সবাই একটা প্রিকশন নিচ্ছি, সবাই আমরা কনসার্ন, সবাই আমরা কনসিয়াস, তখন আমাদেরকে কিন্তু তাদের কথা ভাবতে হবে। আপনারা দোকান খুলুন, আপনারা শিফটে কাজ করান, দ্যাট ইজ আ সলিউশন। আপনারা একটা অন্য লোককে দিয়ে কাজ করেন, যে কাজছে না তাকে দেখতে হবে, তার উপর দিয়ে সবকিছু যাবে বিকজ আপনি তাকে টাকা দিচ্ছেন, সেটা হবে না। তাকে টাকা দেওয়ার জন্য সে আপনার গোলাম নয় এই সময়। যেটা খুব ভাইটাল পয়েন্ট অভিজিৎ বললো যে হেলথ কাম ফার্স্ট, হেলথ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং রাইট নাও। জান হ্যায় তো জাহান। এটা সবাইকে একদম ফলো করতে হবে, যে যিনি এমপ্লয়েড এবং যারা এমপ্লয় তাদের দুজনকে, যে শরীর খারাপ হলে কখনোই আসবো না, রাইট? এটা ফার্স্ট। এবং সেকেন্ড পার্ট হচ্ছে মানে যেটা এখন অনেক জায়গায় আমরা ইনফরমেশন আছে কিন্তু অতটা পাবলিকলি নয়, যে কমন টয়লেট হচ্ছে ইনফেকশনের একটা সেকেন্ড খুব বড় পয়েন্ট। বিশাল বড় জায়গা। ইন্ডিয়াতে পাবলিক টয়লেটের হাইজিন খুব খারাপ থাকে। এই মানুষ এবার এই ব্যাপারটা নিয়ে এগুলো নিয়ে একটু প্রচার করুক, সচেতনতা বাড়াক, যে কিভাবে একটা টয়লেট প্রপারলি। মানে again I will conclude this point. Obhijit, let me conclude this point. You have highlighted two vital points. This is the point people should maintain. The government should maintain the hygiene of common toilets. That's the most important thing. কারণ টয়লেটে যদি হাইজিনটা না মেনটেন হয়, এটা কিন্তু ইনফেকশন ছড়াবে, যেটা অভিজিৎ খুব ভালো একটা পয়েন্ট বলেছে। প্লিজ কন্টিনিউ, মানে এটা খুব ভালো পয়েন্ট, আমার শোতে কেউ বলেনি। এবং এটা অফিস থেকে পাবলিক টয়লেট যে কোনো, মানে যেখানেই একটা টয়লেট যখন অনেকে ইউজ করছে, যেমন অফিসে কমন টয়লেট থাকে, ঠিক আছে, সেটা কিন্তু একটা সংক্রমণের বড় জায়গা। হ্যাঁ, সুতরাং এই দুটো। এবং থার্ড হচ্ছে এই ব্যাপারটা আমাদের যেটা দেশে প্রচন্ড মানে বহু বছর ধরে প্রচার চালিয়েও যেটা বন্ধ করা যায়নি, এটা সময় এসছে বন্ধ করা, যে পাবলিকলি থুতু ফেলা, পাবলিকলি টয়লেট করা, এগুলো মানে ক্রিমিনাল অফেন্স। এটা খুব ভালো একটা পয়েন্ট বলেছে অভিজিৎ। মানে আমি এটাকেও একটু ইনক্লুড করবো অভিজিৎ। ইউ হ্যাভ সেড আ লাভলি পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, কি আপনারা প্লিজ স্টপ স্প্লিটিং ইন দ্য পাবলিক প্লেস। কারণ আপনাকে কেউ ধরছে না বলে আমার তো মনে হয় এটা একটা ফাইন করা উচিত। না, এখন করে দিয়েছে, এখন ইউ ক্যান স্পিক পাবলিকলি, এখন এটা তো করে দিয়েছে, মানে এই কোভিড এর জন্য। বলতে এটা মানে ধরো এটা কিন্তু আমাদেরকে ক্লিন থাকাটা দরকার। ধরে আমাদের পাশের দেশ সিঙ্গাপুর, সেখানে কিন্তু বহু বছর ধরে এই আইনটা রয়েছে যে পাবলিক থুতু ফেলা যাবে না। হ্যাঁ, এই কয়েকটা জিনিস যদি, এই তিনটে পয়েন্ট যদি মানুষ মেনে চলে লকডাউনের পরেও, তাহলে আমার মনে হয় খুব উপকার হবে সবার। আমি আরেকটা প্রশ্ন করব অভিজিৎ, if you allow me, I will ask you another question. এই যে গ্যাদারিং, আমাদেরকে বলা হচ্ছে আমাদের একটা বহু বড় অংশ বিজনেস, হিউজ ইকোনমি ইজ ডিপেন্ডেন্ট অন ইভেন্টস, দ্যাট ইজ দ্য গ্যাদারিং, ডিপেন্ডস অন সিনেমা হলস, দ্যাট ইজ দ্য গ্যাদারিং, restaurant is the gathering, pub is the gathering, CCDs are gathering, hotels are gathering, 5 star 2 star all places are gathering. এরপরে আমি একটা খবর পেয়েছি যে সবাইকে নাকি সব জায়গাতে, ইট ইজ নট অনলি ফর দ্য সিনেমা হল, সেখানে নাকি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে মানুষকে যেতে হবে। এবারে আমার এখানে দুটো প্রশ্ন তোমার কাছে। সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা মানে আমার যদি ক্যাপাসিটি থাকে 100 জনকে রাখার, সেখানে আমি 50 জনকে রাখতে পারছি at that time, which is a loss for the business. But we have to pay the rent, we have to pay the salary of the people who are associated with us, we have to pay everything, we have to pay the fuel charges also, petrol charges also, transport cost also remains the same. So এখানে এই সময় দাঁড়িয়ে সেই লোকগুলো যারা ধরো হল মালিক, রেস্টুরেন্ট মালিক বা গ্যাদারিং প্লেস বা ইভেন্ট যারা করে, সবাই তো মালিক একটা বিভিন্নভাবে, তারা কিভাবে এই সিনারিওটাকে কমব্যাট করবে তোমার মনে হয়?
দেখো প্রথমত একটা এখন গভর্নমেন্টের একটা ক্লিয়ার গাইডলাইনে বোঝাই যাচ্ছে গভর্নমেন্ট কি করে পাবলিক গ্যাদারিং আনবে। সেটা হচ্ছে তোমাকে জোন তোমার ইমপ্রুভ হতে হবে, তোমাকে রেড থেকে অরেঞ্জ হয়ে গ্রিনে তুমি যদি স্টেবল হয়ে থাকো 1 মাস 2 মাস তখন তোমাকে তারা অ্যালাউ করবে। এবং প্রাথমিকভাবে কিছু নিয়ম হয়তো থাকবে যে একটা সিট ছেড়ে বসা বা আরো কতগুলো পার্টিকুলার নিয়ম, হ্যান্ড হাইজিন বা আরো কয়েকটা জিনিস হয়তো অ্যাড করবে সেখানে, ঠিক আছে। এবার এই মোমেন্টে মানে সার্ভাইভাল কি করে হবে প্রতিটা জিনিসের, সেটা একটা যেমন প্রশ্ন। ইন্ডিয়ার মতো দেশে এটা একটা বড় সুযোগ। তুমি জানো কি জানি না, মানে যখন 2000 সালে হ্যাঁ একটা বিশ্ব জুড়ে বিশাল একটা প্রবলেম হয় যেটাকে বলে Y2K প্রবলেম। কারণ আমরা ডেট যখন লিখতাম তখন আমরা 20-12-99 এভাবে লিখতাম। যখন 2000 লিখতে হবে তখন 00, ওটা 2000টা তো যে কোনো 2020 হতে পারে বা 2300 হতে পারে। এই Y2K প্রবলেম নিয়ে গোটা পৃথিবীর সব কম্পিউটারের একটা সফটওয়্যারের একটা জেনারিক প্রবলেম হয়। সেখান থেকে ইন্ডিয়াতে প্রথম আইটি ইন্ডাস্ট্রির এই মারাত্মক জামটা শুরু হয়। ওটা হ্যাঁ, যখনই একটা প্রবলেম হয় তখন সেই প্রবলেমে একটা সংস্কারেরও সুযোগ হয়। এবং আমি বললাম যে আমাদের সোসাইটিতে পাবলিক হেলথ, হ্যাঁ, তারপর আমাদের সিটি আরো স্প্রেড করা উচিত। এত ছোট সিটি নিয়ে কখনো একটা বড় কান্ট্রিতে থাকা যায় না, মানে সিটি শুড বি মাচ স্প্রেডেড। হ্যাঁ, রাইট। এই আরো অনেক ব্যাপার আছে যেগুলো আমরা এখন ফলো করি না। আমরা খুব মানে এই যতক্ষণ অবধি পড়ে না, যতক্ষণ অবধি না ঝামেলায় পড়বো ততক্ষণ অবধি মানুষের মাথা ঠিক হবে না। তো সেরকম ব্যাপারই যে এরকম একটা যে আমরা প্যান্ডেমিক সিনারিওতে এসে গেছি, তার জন্য কিন্তু অনেক পজিটিভ জায়গায় আমরা পরবর্তীকালে একটা নতুন পৃথিবী পাবো। এটা সত্যি একটা নতুন পৃথিবী পাবো, অনেক ডেভেলপমেন্টও পাবো, কারণ মানুষ তো অনেক বেশি অনেক সংস্কার পাবে, একদম জিনিস করার চেষ্টা করবে, সো ডেভেলপমেন্টও হবে। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। এবং আরেকটা এটা পয়েন্ট, মানে তোমাকে এটা তো আমার তোমার সাথে আলোচনাও হয়েছিল। তুমি ভাবো যে আমরা এখানে সিনেমা করি, হ্যাঁ, মানে সিনেমা বা এই এন্টারটেইনমেন্ট সেক্টরেই কত বহু ক্ষেত্রে প্রোডিউসারদের ঠকানো হয়। কত আমরা দেখি মুফতে এসে লোকে যারা সিনেমা করার নামে বহু টাকা মেরে দিয়ে চলে যায়। আমার মনে হয় এখন তারাই এন্টারটেইনমেন্ট সেক্টরে থাকবে, তারা যারা ট্রু আর্টিস্ট। একদম very vital and important point he has raised in my show. যারা ভালো সিনেমা বানাবে, যারা ভুলভাল ছবি বানাবে না, তারাই থাকবে। যারা ট্রু পারসন, অনেস্ট পারসন, তাদেরকে নিয়েই কাজ করা হবে। মানে আমরা কিন্তু এটা স্ক্যানিং করে নিলাম বলতে গেলে এই পিরিয়ডটাতে। উই হ্যাভ অল স্ক্যান, এবং তুমি দেখতে পাবে যে অনেক স্ক্যান। কারণ তুমি দেখবে যখনই মানুষের সন্দীপ, হ্যালো, আমি একটুখানি সরি চেয়ে নেবো, তোরা কন্টিনিউ কর। আমার তো জানিস বাড়িতে পুজো চলছে। তো স্যান্ডি, আবার কথা হবে। ভালো থেকো। অভিজিৎ, থ্যাংক ইউ, তোমরা খুব ভালো করে ডিসকাশনস করো। বাই বাই, আমার একটু পুজোতে যেতে হবে। বাই। সুচন্দ্রা, বাট আমি এখানে সুচন্দ্রাকে আটকাতে পারবো না, কারণ একটা পুজো আছে, ও আমাকে বলেছিল। তো থ্যাংক ইউ সুচন্দ্রা ফর কামিং হিয়ার ইন মাই শো। আমাকে আমার এতক্ষণ ধরে টর্চার নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সুচন্দ্রা। ধন্যবাদ। হ্যাঁ, তো আমি এর কাছে যাব বা অভিজিতের কাছে যাব। তো অভিজিৎ যেটা বলছিল ওই সময় যে কথাটা, প্লিজ কন্টিনিউ অভিজিৎ। সেটাই বলছি, মানে তুমি দেখবে বহু লোক এখন অন্য জব, যারা শখের কাজে এসেছিল তারা থাকতে পারবে না। এবং এই আলটিমেটলি যারা লোকেদের টাকা মারে তারাও থাকতে পারবে না। আর অন্য ইন্টেনশনে যারা প্রোডিউসাররা আসে ইন্ডাস্ট্রিতে, খুব পয়েন্ট এটা। আমি একদম সেই ব্যাপারটা নিয়ে আর ডিসকাস করছি না। স্যান্ডি, এটাতে মুখ খুলবি না। যারা অন্য ইন্টেনশন নিয়ে, এগুলো আমার টপিকই না, এগুলো আমার আমি বলছি যে যারা অন্য ইন্টেনশন নিয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে আসে, তারাও এবার কিন্তু সত্যিকারের যারা ভালো লোক, ভালো যারা কাজ করতে চায় তাদেরকে নিয়েই কাজ করবে। এরকম ভাবে কাজ হবে না যে একজন শুধু রুল করছে, বাকিরা সবাই বসে বসে মাছি মারছে, সেটা হবে না। খুব ভালো পয়েন্ট অভিজিৎ রেজ করেছে। আমি একটা পয়েন্টে স্যান্ডির কাছে যাব। স্যান্ডি, আমাদের এই সময় দাঁড়িয়ে পুলিশ, স্বাস্থ্যকর্মী, হাসপাতালের ডাক্তার, নার্স, যারা ধরো
কোভিড-19 সঙ্গে লড়ছে, মানে এই সময় যাদেরকে বেরোতে হচ্ছে বাড়ি, আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য, সেটা পুলিশ হোক, স্বাস্থ্যকর্মী হোক, বা সেই দোকানদারটার কথাও কিন্তু আমি উল্লেখ করব, যে দোকানদারটা কিন্তু নিজের বাড়ির সমস্ত মানুষকে ছেড়ে দিয়ে বাইরে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে মানুষকে সার্ভ করছে। হি ইজ অলসো আ ফাইটার। আমাকে এটা বুঝতে হবে, বিকজ সে যদি নাম আমাদেরকে মানে রেশন দেয়, মানে রেশন মানে বলতে গেলে মানে তাদের থেকে ডেফিনেটলি আমাকে শেষ করতে দে, সেটা হচ্ছে তাদেরকে যদি দেয় তাহলে তার মানে কিন্তু আমরা পাবো না। তো আমাদের কোনো একটা দিকে আমার মনে হয়, আমি দুটো ঘটনা বলবো, এই দুটো ঘটনা বলার পরে ইউ আনসার। পুলিশকে হাওড়ার টিকিয়াপাড়াতে প্রচন্ডভাবে মারা হয়েছে, সেটা রিসেন্ট ঘটনা, সেটা সবাই জানে। আই কন্ডেম দিস। আপনারা যদি এইভাবে মারতে থাকেন পুলিশকে, সাউথ 24 পরগনাতে হয়েছে, খবর এসেছে আমার কাছে, এন্ড বিভিন্ন জায়গায় পুলিশকে ভীষণভাবে মারা হচ্ছে। পুলিশ এখন একটা জায়গায় আমার দুঃখ হয়েছে, সেদিন আমার একজন পুলিশ কর্মী, মানে সে খুব মানে কনস্টেবল, সে আমাকে ফোন করেছিল রাত্রেবেলা। সে ফোন করে, আই ইনক্লুড দিস পয়েন্ট, একটু সবাই শোনো ব্যাপারটা, এটা খুব দুঃখের মর্মান্তিক ঘটনা। সে আমাকে বললো একটা কথা, আমি বললাম কি লাগবে হেল্প বলো, ডাক্তার নাকি? বলছে না দাদা আমি তো বেরোচ্ছি, আমার ফ্যামিলির যদি কিছু হয়ে যায়, আমার যদি কিছু হয়ে যায়, আইডিপি দাদা আমি তো বেরোচ্ছি, আমার যদি নিজের কিছু হয়ে যায়, আমার ফ্যামিলিকে একটু দেখো। তো আজকে আমরা কোন জায়গায় আছি? আজকে একটা স্বাস্থ্যকর্মীকে থুতু ছেটানো হচ্ছে, যে মানে সে স্বাস্থ্যকর্মী গিয়ে তাকে হেল্প করার চেষ্টা করছে একজন পেশেন্টকে। আমি কোনো কমিউনিটি বেসড কথাবার্তা বলছি না, কোনো পার্টিকুলার কমিউনিটি, আই এম নট টেলিং এনিথিং অ্যাবাউট এনি পার্টিকুলার কমিউনিটি, বাট আমি একটা কথা বলবো, মানুষকে কিন্তু মানবিকতা হারালে হবে না। এই সময় আপনারা ডক্টর, আজকে জানেন কত ডাক্তার ভয় পাচ্ছে রাস্তায় বেরোতে। আজকে ডাক্তাররা কিন্তু কোভিড-19 আক্রান্ত হচ্ছে, পুলিশরা আক্রান্ত হচ্ছে, তারা আজকে সার্ভিস দিচ্ছে। তাদের উপরে যদি এই অত্যাচারটা হয় দিনের পর দিন, আজকে কিন্তু তারা নিজেরা কমিউনিটি হিসাবে রিভোল্ট করবে। রিভোল্ট মানে দে উইল নট সার্ভ দ্য সোসাইটি। একটা সময় পরে আপনাদের এই গুণে গেথে কয়েকটা লোকের জন্য কিন্তু আমরা সবাই সংকটের মধ্যে পড়ব। যারা লকডাউন মানছে, আমি মানছি, স্যান্ডি সাহা মানছে, অভিজিৎ চৌধুরী মানছে, বা সুচন্দ্রা বানিয়া মানছে, বা যারা মানছে, তারা কিন্তু কমিউনিটি থ্রেট আসবে, তাদের এগেনস্টে কিন্তু সমস্যা হবে। এইটা কিন্তু 5% পপুলেশন করছে বলে আমি কানে আঙ্গুল দিয়ে বসে রইলাম, এটা কিন্তু নয়। আমার কথাগুলো হয়তো খুব তিক্ত কথা, বাট সত্য ঘটনা। স্যান্ডি সাহা প্লিজ কি। আমিও চেষ্টা করি ভালো কাজ করার, আমার করে জানি সেগুলো লোকজন দেখে না, লোকজন খারাপ জিনিসই দেখে, খারাপ জিনিসই শেয়ার করে। তো তাই জন্য আমরা খারাপ জিনিসই করতে হয়, এই ধরনের কাজ করি। এক সেকেন্ড আমি হাইলাইট করব, আমি কিন্তু ফার্স্ট কথাটা বলেছিলাম এটা, যে পরিস্থিতি, পরিবেশ আর সময় স্যান্ডি সাহার জন্ম দিয়েছে, এটা বুঝতে হবে। People want to see those things. আমি স্যান্ডিটাই শুনছি, আমি স্যান্ডিকে একটু জিজ্ঞেস করছি এটাই, যে আমি কিন্তু উভয় ভাবাটা নয়, পৃথিবীতে কোনো কাজ ভালো খারাপ নয়, পৃথিবীতে প্রতিটা কাজই ওভাবে ট্যাগ করে খারাপ বলা যায় না। তুমি আগে ভালো করছিলে এখন খারাপ করছো, এরকম নয়। কিন্তু হ্যাঁ, মানে রিপিটেটিভ কাজ ঠিক না, মানে এনিবডি হ্যাজ টু চেঞ্জ, বোর্ড লাগবে ডেফিনেটলি। হ্যাঁ স্যান্ডি সাহার এই হিউম্যানিটি নিয়ে, মানুষের যে মানবিকতা হারাচ্ছে, সেটা নিয়ে কি বলবে স্যান্ডি সাহা? এটা নিয়ে দেখ, এটা তো খারাপ জিনিস, ডেফিনেটলি লোকে জানে ইটস নট গুড, তাও তো হচ্ছে সবকিছু, যেখানে ক্রাইম তো হচ্ছে। তা আমি যদি এখন গলা চিনলেও বলি যে প্লিজ করো না, লোকজন যদি শোনে তাহলে তো ডেফিনেটলি গুড, আমার বলাতে যদি শোনে প্লিজ বল, কিন্তু ডেফিনেটলি এটা খুব খারাপ, তাহলে অনেক ভালো। আরে দেখ, সেটা হচ্ছে যারা এখন, আমার মাও হেলথ ডিপার্টমেন্টেই আছে, একজন হেলথ ওয়ার্কার, মানে স্বাস্থ্য ডেপুটি না। আমার মা যদিও এখন লিভে আছে, মানে আমার মার মানে একটা প্রবলেমের জন্য 3 মান্থস বেড রেস্টে ছিল বলে ডেফিনেটলি এখন হসপিটালে যে কাজ করতে হচ্ছে না এখন। তো ডেফিনেটলি আমাদের রেসপেক্ট করা উচিত। বাইরের সমস্ত দেশে আমি দেখছি, ইতালি হোক বা খবরে, যে ওখানে লোকজন ডেফিনেটলি খুব রেসপেক্ট করে ওখানকার, মানে সবাই, আর করা তো উচিত। এটা আর বলার কি আছে, এটা তো আমাদের হিউম্যানিটির মধ্যেই পড়ছে এই কাজগুলো, এগুলো তার আলাদা করে বলার শেখানো প্রত্যেকটা মানুষ জানে করা উচিত। বাট মানুষ হয়তো ভুলে গেছে, যারা হয়তো তোকে গালাগালি করে তারা হয়তো ভুলে গেছে, তুই হয়তো মানবিকভাবে কিছু করেই চেঞ্জ করা যাবে না এদেরকে। তাদের জন্য আমরা না সন্দীপ একটা ভুল কথা ভাবছি, মানে এটা কিন্তু আমি স্যান্ডির সাথে একমত।
এদেরকে বুঝিয়ে না, এদেরকে না ধরে লক আপে না বললে হবে, ডেফিনেটলি হবে, এদের হয় একদম একদম। মানে যারা করছে সম্পূর্ণভাবে মানুষ পুলিশ আর হেলথ ওয়ার্কারকে সাপোর্ট করবে কমপ্লিটলি। যারা এভাবে অন্যায় করছে, হেলথ ওয়ার্কারদের থাকতে দিচ্ছে না, শুনতে পাচ্ছি ডাক্তার নার্সকে বাড়ি থেকে বের করে দিচ্ছে বাড়িওয়ালা, এরকম একটা ঘটনা ঘটলেই সাথে সাথে, কারণ অলরেডি সেন্টার থেকে আইন হয়ে গেছে, নিমেষের মধ্যে পুলিশে কমপ্লেন করে তাকে একদম ভরে দাও লক আপ। আমি জানি, আমি অভিজিৎকে একটা কথা জিজ্ঞাসা করব, যে আমি যখন হাতটা রেস করছিলাম, আমি একটা কোয়েশ্চেন করব যে এই যে একটা লোক কিন্তু মারলো পুলিশটাকে, বা একটা কমিউনিটি মারলো, বা হোয়াট এভার, পুলিশকে মারলো, স্বাস্থ্যকর্মীকে অপদস্থ করলো, বাট এটার কতটা লস, যেটা আমি স্যান্ডিকে জিজ্ঞাসা করছিলাম, এটা আমাকে তুমি বলো, যে এই যে স্বাস্থ্যকর্মীটা উপরে অ্যাটাক হলো, পুলিশের উপরে অ্যাটাক হলো, পুলিশের পপুলেশন তো মাস পপুলেশন নয়। এবারে আমার একটা এখানে কোয়েশ্চেন আছে, এই যে মানুষটা যে মারলো, সে হয়তো জেলে গেল, তাকে হয়তো আমরা জেলে ঢুকিয়ে দিলাম, লক আপ করা হলো, যাবজ্জীবন কারাদণ্ড করা হলো, হোয়াট এভার, যে শাস্তি দেওয়া হোক, কিন্তু যদি কালকে পুলিশ কর্মী বলে যে আমি আর বেরোবো না, বিকজ এটা আমার লাইফ থ্রেট, স্বাস্থ্যকর্মী যেটা বলছে, যেমন ডাক্তাররা এখন অ্যাফ্রেড অফ গেটিং আউট, বিকজ শুধুমাত্র করোনা নয়, মানুষের প্রচন্ড বাজে বিহেভও করে ডাক্তারদের, তো সেগুলো জন্য তো আমরা সাফারার হচ্ছি, তো সেটা কি বলবে তুমি? আমি সেটা প্রশ্ন করছি তোমার কাছে। না, আমি বলছি যে দেখো, মানে একটা ব্যাপার তো সবসময় থাকবে যে কিছু নুইসেন্স ক্রিয়েটার থাকবেই, যেমন স্যান্ডি বলে যে মার্ডারার কি বন্ধ করেছে খুন করা, আমরা তো সবাই জানি খুন করা খারাপ, রেপ করা খারাপ, তেমনি যারা ডাক্তারদের হ্যারাস করে তারা এখন তাদের থেকে কম কিছু নয়, দে আর অ্যাজ ব্যাড অ্যাজ দোজ পিপল, ঠিক আছে? এবার এদের জন্য মানে বাকিদের মরাল হারিয়ে তো কোনো লাভ নেই, ঠিক আছে? যদি সাধারণ মানুষের সাপোর্টটা যে ওদের দিকে, সেটা মানুষ আশা করি। না, আমি আরেকটা ঘটনা হাইলাইট করব, ইফ ইউ অল অ্যালাউ, মানে ঘটনাটা শুনলে অবাক হয়ে যাবে। আচ্ছা শোন, আমার মা ডাকছে খেতে, শোন একটা কথা বলছি, আমার মা ডাকছে খেতে, বলো। তো আমি আর থাকতে পারছিলাম, একটু মানে 5 মিনিটে যেতে চাইছি, তো আমি অভিজিৎদাকে একটা বলছি, তোমার সাথে আমার তো সুচন্দ্রদির সাথে আলাপ হয়েছে, তোমার সাথে কখনো সেই অর্থে আমার হয়নি, এই প্রথম কথা হলো। আমিও 5 মিনিটে এন্ড করব। আচ্ছা, আমার এন্ড করার আগে দাঁড়া, আরে শুনছি আমি, সেটা হচ্ছে আমার তোমাকে কিছু প্রশ্ন আছে, সেটা আমি করতে চাই। আমি এই কোভিড-19 বা মোরালিটি রিলেটেড নয়, ছবি নিয়ে বা ফিল্ম নিয়ে, ইন্ডাস্ট্রি নিয়ে। যেহেতু ছবিটার নাম, আমি একটু হালকা ওর হোস্ট থেকে ওর একটু ছিনিয়ে নিচ্ছি ওর ব্যাপারটা, যেহেতু আমি হোস্টিং করেছি। সেটা হচ্ছে যেহেতু নাম, এই শোটার নাম স্ট্রেট কাট বা স্ট্রেট ফরওয়ার্ড অ্যানসার, কোনো ডিপ্লোম্যাটিক অ্যানসার কিন্তু তুমি দেবেন, ওইটা টকিং স্ট্রেট। যেহেতু স্ট্রেট কাট, তোমাকে কিন্তু স্ট্রেট কাট অ্যানসার দিতে হবে। তো আমি 5টা তোমাকে প্রশ্ন করছি, তোমাকে স্ট্রেট কাট উত্তর দিতে হবে, কোনো ডিপ্লোম্যাটিক অ্যানসার কিন্তু দেবে না। আর আমি মানে আশা করছি তোমার থেকে ডিপ্লোম্যাসি যেন না হয়। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, একজন বাংলার একজন এখনকার দিনে ওভাররেটেড ফিল্ম মেকার। না, আমি বুঝতে পারছি, কিন্তু আমি ওভাবে জাজ করার কেউ নই। তোমার অপিনিয়ন হতেই পারে, আমার মতে আমি বলতে পারি। বলো তো স্যান্ডি, মানে যখন তুমি একটা ইন্ডাস্ট্রিতে কাজ করো, তোমার দে বিকেম ইওর কলিগস, ঠিক আছে? এবং এখানে তুমি তোমার অপিনিয়ন, তাহলে ডিপ্লোম্যাসি হয়ে যাচ্ছে। একদম ডিপ্লোম্যাসি না, হি কান্ট সে, তুমি জিজ্ঞেস করলে আমি বলতেই পারি, সেটা কোনো আমি জানি তুমি বলতে পারো, কিন্তু আমি মানে অনেকেই বলতে পারে, এটা বলার জন্য কোনো আলাদা। আচ্ছা ঠিক আছে, আমি পার্সোনালি আমার ওটা বলো। সেকেন্ড, আচ্ছা পরবর্তী সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আর আমি 3 জন অ্যাক্টরের নাম বলছি, অ্যাক্টিং এবিলিটি অনুযায়ী তুমি পর পর বলবে, ঠিক আছে? পরমব্রত, অনির্বাণ ভট্টাচার্য, সৌরভ দাস। র্যাঙ্ক টু দেয়ার অ্যাক্টিং এবিলিটি র্যাঙ্ক করো পর পর। কাকে রিপিট। অনির্বাণ ভট্টাচার্য, সৌরভ দাস, পরমব্রত। আচ্ছা, বাহ। অনির্বাণ, সৌরভ, পরম। আচ্ছা, যেহেতু মানভঞ্জন, তারপর আসতে রেডি, তারপর পরমব্রত সাথে কোনো ভালো কাজ হয়নি বলে না, ওই জন্য না, মানে চেটে ছিল না, চাটার কিছু না। আচ্ছা, পরবর্তী থার্ড প্রশ্ন হচ্ছে, অ্যান ওভাররেটেড অ্যাক্টর। এখন আমি ওভাররেটেড হিসেবে না কাউকে ওভাবে বলতে, আমার মানে ওভাবে ব্যাপারটা দেখি না। তুমি যারা পারফর্মার, তুমি ভালো করে ব্যাপারটা না, ধরো একটা ছবি বা একটা ইয়েতে যতটা না পাওয়া, তার থেকে অনেক সময় বেশি হয়তো। যেমন আমি একটা বুটে আতুর বলে একটা দেখছি, খুব ওভার, আমার মনে হচ্ছে ওভার। ওরে বাবা, আমি
আমি ফেসবুকে এটা লিখেছিলাম যে অত্যন্ত ওভাররেটেড ওয়ার্ড। হ্যাঁ, তো সেইটাই আমার তেমনি ওষুধটাকে খুব ওভাররেটেড মনে হয়েছে। এবার দেখো কিছু অভিনেতা, হ্যাঁ তুমি ওই কথাটা বুঝেছি, কিন্তু দেখো আমরা এটা সবাই জানি, কিন্তু মানে তুমি যে প্রশ্নগুলো করছো তুমি প্রতিটা সেটা বলতে পারবে না। আমি বলছি কি না, প্রত্যেকে একটা পরিস্থিতির শিকার। হ্যাঁ, মানে একটা সময় মানুষের তখন রিমেক ফিল্ম করার একটা ঝোঁক উঠেছিল, ঠিক আছে, এবং সেই সময় সুন্দর দেখতে যে কোনো ছেলে ভালো নায়ক হয়ে যাবে, ঠিক আছে। এবার মানে এইটাই তখন একটা ট্রেন্ড ছিল, কারণ আমরা তাই পছন্দ করি, দর্শকরা সুন্দর ছেলে বা সুন্দর মেয়েকে দেখতে চায়, অভিনয়টা তাদের কাছে ইম্পর্টেন্ট না। আর একটা গল্প অলরেডি ডিভিডিতে থাকে, সেটা কপি করে দিতে হয়। তারা সেই সময় তারা অভিনয় সেভাবে, অনেকে স্বীকারও করেন যে আমরা অভিনয় সেভাবে শিখিনি তখন। হ্যাঁ, এবার এরা নিজেরাই যখন বলছেন, আর আমাদের আলাদা করে বলার কি আছে, তাই না? মানে 4 নম্বরটা শুনি স্যান্ডি। ফোর্থ প্রশ্ন হচ্ছে, এমন একটা ছবি মানে পুরনো বা নতুন যাই হোক, হিন্দি, বাংলা, ইংলিশ, তোমাকে যদি সেটা বলে রিমেক করতে বা নতুন করে আবার করতে সেই ছবিটা তুমি করতে হলে, সেটা কোন ছবি হবে? এটা খুব একটা বড় প্রশ্ন, কিন্তু আমার মানে আই উইল লাভ টু ডু শ্রীমান পৃথ্বীরাজ। আচ্ছা, শ্রীমান পৃথ্বীরাজ। আচ্ছা, এবং আমার লাস্ট এবং পরবর্তী কোশ্চেন আমি তোমার জন্যই প্রশ্নগুলো সুচন্দ্রের জন্য ভেবেছিলাম, সেটা চলে গেল। আচ্ছা, তোমাকে আমি একটা প্রশ্ন করব। আরে হ্যাঁ, আমাকে আগে নাম বলো। আচ্ছা, ফিফথ প্রশ্ন, যেহেতু তুমি, আমি তোমার প্রোফাইল সবই দেখেছি, বর্ধমানে একজন আমার প্রিয় অভিনেতা আছে, আমাদের অত্যন্ত প্রিয়, অঙ্কুশদার একটা হিট ছবির নাম বলো। আমি আনফরচুনেটলি অঙ্কুশের কোনো ছবি দেখিনি। ঠিক আছে, আই গট দ্যাট আনসার। আরে ক্যান্ডির জন্য তোমার কি প্রশ্ন আছে? না, আমার একটাই প্রশ্ন আছে, যে তোমার এই মানে এই সাহসটা, যেটা আমি পাবলিকলি এসে এরকম একটা মানে আমি আমার যা ইচ্ছে মতো বলতে পারি বা যা ইচ্ছে মতো করতে পারি, এটা কি তুমি একটা কোনো ব্যারিয়ার ক্রস করতে হয়েছিল তোমাকে? মানে হাউ ইউ ডিড দ্যাট? এটা কোনো রাতে তুমি ভেবেছো আয়না? হাউ ইউ ডিড? না, আমার ভাবার ওরকম কোনো ব্যাপার নেই। আমি একটু বরাবরই এরকম ব্যারিয়ার ইন দ্য, আমার ভালো লাগে করতে, ফান লাভিং, আমি যা করতে ভালোবাসি সেটাই করি। লোকজন কি ভাবছে, ও কি বললো, ও কি দেখলো, আমার ওতে একদমই কিচ্ছু যায় আসে না। ফরচুনেটলি আমার ফ্যামিলি এবং যারা ফ্রেন্ডস, তারা আমি না খুব সাপোর্টিভ পেয়েছি, আমি যাদের নিজের মনে করি কাছে। তাই থার্ড পার্সন কি বললো না বললো, তাদের আই ডোন্ট কেয়ার। তারা আমায় খাওয়াচ্ছে না, পড়াচ্ছে না, আমার কিছু যায় আসছে না তাদের কথা, একদম। তো সেটাই মেইন ইস্যু। সো সেটার জন্যই আমি আমার যা করি, যে করতে ভালোবাসি। তো এবার আমাকে আমি অডিশন দিয়ে দিলাম, কিন্তু আমার অ্যাক্টিং এর কিন্তু পরবর্তী ইয়েতে আমি কাস্ট হচ্ছে, আমি আশা করি সেই আশায় বসে আছি। আমি একটা লাস্ট প্রশ্ন করে আই উইল কুইট দ্য শো, আমাদের শেষ হবে প্রোগ্রামটা। কুইট করে দিতে চাইছিস তো তুই শোটা? মানে এবার পরবর্তী হোস্ট হবে। আই উইল এন্ড দ্য শো। কে হোস্ট বানিয়েছে রে ওকে? আই উইল এন্ড দ্য শো। ওকে, এনিথিং তুই যেটা বলতে চাস, আমি জানি তোকে আমি অ্যালাউ করেছি, এন্ড স্যান্ডি শাহকে আমরা এই রূপেই দেখতে চাই যে ও আমাকে এরকম ভাবে টর্চার করবে শোতে এসে। টর্চার আমি কিচ্ছু করিনি, ট্রাস্ট মি। যদি তুই টর্চার বলছিস, আমি কিচ্ছু করিনি। আমি অনেক কথা শুনেছি, চুপচাপ চিঠি ভুল ধরতে গেলে আমি প্রথম কোশ্চেনেই তোকে প্রথমেই তো ইংলিশ ভুল দিয়ে স্টার্ট করছিস, সেখানেই আমি পিন পয়েন্ট করতাম। কোথায় ইংলিশ ভুল দিয়ে স্টার্ট করেছি বলো? আচ্ছা, যখন হবে আমি কমেন্টে নিচে লিখে দেব যে এখানে এই ইংলিশটা তোর ভুল ছিল, আমি এটা লিখে দেবো। কারণ সত্য ঘটনা সত্যভাবে স্যান্ডি শাহের কাছ থেকে আমি জানবো, দ্যাট ইজ দ্য পিউরিটি। আমি আবার বলবো যে সেটাই পিওর মানুষের একটা, স্বচ্ছ মানুষের একটা পরিচয় আবার তুই দিবি। থ্যাংক ইউ সো মাচ। আমি এবার এটা বলবো, এই যে হল ওপেনিং আর রেস্টুরেন্ট ওপেনিং নিয়ে যে কথা হচ্ছে অভিজিৎ, তো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ওখানে নাকি সবাইকে হলে ঢুকতে হবে, রেস্টুরেন্টে ঢুকতে হবে এন্ড এভরিথিং। তোমার কি মনে হয় এটা বিজনেসে কোনোভাবে হ্যাম্পার করবে? আর ওই সময় যারা হল ওনার্স বা রেস্টুরেন্ট ওনার বা ইভেন্ট ওনার হোয়াটএভার, তারা কিভাবে কমব্যাট করবে সিনারিওটাকে? বিজনেসে হ্যাম্পার হবে, কিন্তু আমার আশা যে জাতি হিসেবে আমরা একটু ডিসিপ্লিন হব, এবং সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ, যদি আমরা একটু ডিসিপ্লিন হই। কারণ আগে না আমরা এতটা হাত ধোয়া উচিত, খাওয়ার আগে আমরা সবাই ধোয়ানি, এখন আমরা সেটা করছি, যেটা করোনার আগেও আমাদের ভালো করে হাত দিয়ে স্যানিটাইজ করে খাওয়া উচিত ছিল, যেটা আমাদের একটা ম্যানার্ড, একটা ভালো শিখিয়েছে, সেটা খুবই ভালো কাজ করেছে। একদম আশা করি এটা থেকে যায়, যেন করোনার পরেই বারবার হাত দেয়, পজিটিভ যে থিংগুলো, একদম অনেক পজিটিভ জিনিস। এবারে আমি আমার অনুষ্ঠানটা আজকের মতো শেষ করব, তার আগে আমি সবাইকে বলবো যে উইথ আ পজিটিভ ভাইব
কারণ স্যান্ডিকে যেতে হবে। স্যান্ডি এখন খুব তাড়া আছে, নয়তো আমি আরেকটু 5 মিনিট এক্সটেন্ড করতাম, কিন্তু করবো না। ও আমার আজকে খুব এলিট গেস্ট, স্যান্ডি সাহা। অবভিয়াসলি আমার সঙ্গে অভিজিৎ আর সুচন্দ্রাও ছিল, দে আর অলসো মাই ভেরি ভেরি ফেভারিট পারসন। আচ্ছা অভিজিৎ, তুমি কোথায় থাকো বললে সেটা আমি ভুলে গেলাম, মানে বর্তমানে আগে থাকতো? এখন থাকি দমদম পার্ক। এখন থেকে লেক টাউন যশোর রোড, তাই তো? তাহলে তো খুবই কাছে থাকো, আমি এয়ারপোর্টের কাছে। আচ্ছা, তাহলে তো দেখা হবে একদিন তোমার সাথে। দেখা হবে পাক্কা। এই যে আলাপ হয়ে গেল স্যান্ডি শাহ, আমার সূত্রে আলাপ হলো, থ্যাঙ্কস বলে দাও আমাকে। বাবা ভেরি ভেরি থ্যাংক ইউ। তোর আমাকে থ্যাংক ইউ বলা উচিত বারবার করে। আচ্ছা আমি এত এন্টারটেইনমেন্ট কন্টেন্ট দিলাম এত। আমি তো অলওয়েজ তোকে থ্যাঙ্কস বলি এইভাবে যে তুই এসেছিস। ঠিক আছে, এবার চলো আমরা তাহলে আমি লাস্ট এটা করে নেই। আমরা যে প্রোগ্রামটা শেষ করব উইথ আ পজিটিভ ভাইব, আমি যেটা করি আমি বলবো 1 2 3 and we will all say we shall overcome. Ready? 1 2 3 we shall overcome. Thank you so very much for coming here and letting this show a big hit. I would like to thank Sandy Shah, Suchandra Vania, Abhijit Choudhury for joining me. It was really a pleasure to have you all on board. Thank you so very much. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কোভিড-19 কে জয় করবেন।